একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। ও মা গো, মরে গেলাম গা। রাজা বসেছিল, মিমি শুয়েছিল। কথাটা শুনেই রাজার মাথা চেপে ধরে কোলে মাথা রেখে চিৎকার করতে লাগে। আরে আরে আরে, আমি তো মজা করছিলাম, রিল্যাক্স। না না, আমি জানি এটা সত্যি, আমি এই ঘরে থাকবো না। আচ্ছা, সকাল হলে ভেবে দেখবো, ছাড়ো আমাকে। এভাবে একজন মুসলমান মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরে আছো, লজ্জা করে না? পর মহিলাকে নিজের বইয়ের মতো তুমি তুমি করে বলছেন, লজ্জা করে না? ওহ সরি, আর বলবো না, এবার ঘুমান। ছাড়ুন আমায়। রাগ হয়েছে রাজা বাবুটির? যার তার উপরে রাগ করে কাজ নেই আমার, এত সময় নেই সবার সবকিছু নিয়ে ভাবার। মনে মনে বলে, আহারে আমার রাজা বাবুটা রাগ করেছে, একটু মুড অন করে দেই। আচ্ছা তাই? মিমির হাত ছাড়িয়ে জি রাজার হাত ধরে এক টানে বিছানায় ফেলে রাজার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কেমন লাগছে অন্ধকারে একটা মেয়ের কাছে এভাবে এক ঘরে এক বিছানায়? থতমত খেয়ে গিয়ে আটকানো গলায় বলে, এটা কি ধরনের অসভ্যতা? হুশ। কি করছেনটা কি? আমার কিন্তু খুব অস্বস্তি হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করি? এভাবে কেন? ভালোভাবেও বসেও তো কথা বলা যায়। না, এভাবেই বলবো। আচ্ছা তাড়াতাড়ি শেষ করেন। ওষ্ঠে ভালোবাসার পরশ পেয়েছেন কখনো? মানে? বাংলা বোঝেন না? খুব অল্প, ছোট থেকে বিদেশে পড়ালেখা করেছি, কোনোভাবে বাংলা বলি, কিন্তু রিয়েল বাংলা বুঝি না। আনিজি লাগছে বেশি? খুব। নিজের ঘরে যান। আপনি একা থাকতে পারবেন? পারবো, ভয় কেটে গেছে। ওকে আসি। রাজা আসি বলে চলে গেল, আর মিমি রাজাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে সবাই নিজ নিজে খেয়ে রেডি হয়ে একসাথে হসপিটালে চলে গেল। অরেন নিজের কাজে গেল, মানালি আর মিমি ক্লাসে গেল, রাজা নিজের কেবিনে গেল। স্যার, আপনাকে পুরনো ক্যান্টিনে একজন ডেকেছি। কে? আমি বলতে পারলাম না, আগে কখনো দেখিনি। আচ্ছা আপনি যান, আমি দেখছি। রাজা ক্যান্টিনে গিয়ে দেখে একটা মেয়ে বেঞ্চে বসে আছে, অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কাছে গিয়ে দেখে কিন্তু তার মুখ অচেনা। কে আপনি? তোমার জান। বলেই রাজার গলা জড়িয়ে ধরে। মেয়েরা রাজাকে টাচ করুক সেটা সে একদম পছন্দ করে না। রাজা মেয়েটিকে এক ধাক্কা নিজের থেকে আলাদা করে দেয়। মেয়েটি ছুটে গিয়ে দরজা বন্ধ করে নিজের জামার হাত ছিঁড়তে থাকে আর নিজের শরীরে নিজেই আঁচড় কেটে দাগ করতে থাকে। কি করছেন কি? এসবের মানে কি? যা দরকার তাই করছি। বলেই বাঁচাও বাঁচাও চিল্লিয়ে ওঠে। মেয়ের চিৎকার শুনে লোক জড়ো হয়ে যায়। মেয়েটি দরজা খুলে লোকের সামনে বলে রাজা ওর মানহানির চেষ্টা করেছে। রাজা অনেক চেষ্টা করেও কাউকে বোঝাতে পারেনি, এমনকি নিজের মা বোনেও রাজার বিরুদ্ধে গিয়েছিল। একমাত্র মিমি রাজাকে বিশ্বাস করেছিল। পুলিশ রাজাকে আবারও গ্রেফতার করে। মানু, আমার সাথে যাবা একটু? না মিমি, আমি যাব না কোথাও। আর তুমিও ভাইয়াকে এই অন্যায়ে কোনো সাহায্য করবে না। ও যা করছে তার উপযুক্ত শাস্তি দরকার। ওরও তো বোন আছে, ও নিজের বোনের কথা ভাবলো না। অন্য কেউ যদি আমার সাথে এরকম করে ওর কেমন লাগবে? মানু, তুমি ভুল বুঝছো। তোমার ভাইয়া মোটেও সেরকম না। দেখোই তো মেয়েরা চুলে কিভাবে রিয়েক্ট করে। সব নাটকর, মানুষের সামনে এই লুক নিয়ে থাকে। ভুল বুঝছো তো, পরে বুঝতে পারবা আমি ঠিকই বলেছি। তুমি কতটা চিনো? একটা হারানোর জ্বালা ও সবাইকে দিয়ে মেটাচ্ছে। ছি, নিজের ভাই ভাবতেও ঘৃণা হচ্ছে। বলেই চলে যায় নিজের ঘরে। মিমি সারা বাড়ি ঘুরে ঘুরে কি যেন মন দিয়ে ভাবছে আর হাঁটছে। মানু কি বলে গেল? একটা হারানোর জ্বালা মানে? মিমি দৌড়ে মানুর ঘরে যায়। মানুষ সাথে কথা শেষ করে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর রাজাকে ছাড়িয়ে নিয়ে বাসায় আসে, কিন্তু এতে রাজার মা বোন কেউ খুশি হয় না। সবাই মুখ ফিরিয়ে নিজ নিজ ঘরে চলে যায়। রাজা অবিশ্বাস দেখে খুব ডিপ্রেশনে পড়ে যায়। আপনি ঘরে যান, ফ্রেশ হয়ে নেন, আমি আসছি। বিকেল 5টা। মিমি রাজার রুমে খাবার নিয়ে গিয়ে দেখে রাজা রুমে নেই। বেলকানিতে বসে রাজা মনের সুরে গিটার বাজিয়ে গান গাচ্ছে, যদিও এই সুর কষ্টের। মিমি গিয়ে রাজার কাঁধে হাত রাখলে রাজা গান থামিয়ে দিয়ে মিমির দিকে না ফিরেই বলে, মিমি আজ নিজেকে বড্ড একা লাগছে। আমি আছি তো পাশে। কতদিন? আপনি যতদিন চান। যদি সারা জীবনের জন্য চাই? কি হলো? খেয়ে নিবেন, আসুন। আমার উত্তর চাই। আমারও সেই দিনের প্রশ্নের জবাব চাই। কোনটা? ওই যে সেই বাংলা কথাটা। আমি বাংলা বুঝি না, ভাঙিয়ে বলেন। না, আপনি খুঁজে বের করবেন।
রাত কেটে সকাল হলে রাজা হসপিটালে যায়, কিন্তু সেখানে সেই একই অবস্থা। সবাই রাজাকে আর চোখে দেখে নিন্দা করে। এত কিছুর মাঝেও রাজা মিমিকে নিয়ে ভাবছে, সেটা দেখে নিজেই অবাক হয়। হঠাৎ মিমির প্রশ্নের কথা মনে পড়লে রাজা অনেকের কেবিনে যায়। রাজা অনেকের কেবিনে গিয়ে অনেককে ডাকলে অনেক একটু বিব্রত হয়ে যায়। হ্যাঁ বল। আচ্ছা, তুই তো ছোট থেকেই বাংলাদেশে, তাই না? হ্যাঁ, কেন? একটা বাংলা শব্দের অর্থ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ইভেন গুগলও ঠিক মতো বলছে না। কি এমন শব্দের অর্থ যে গুগলেও দিচ্ছে না? আচ্ছা, উষ্ঠে ভালোবাসার স্পর্শ মানে কি? এই কথা তোকে কে বলেছে? যেই বলুক, তুই বল মানে কি? বাংলায় বলবো নাকি ইংরেজিতে? আবার বাংলা? না না, থাক, ইংলিশে বল। লিপ কিস। হোয়াট? ওর এত বড় সাহস! আজ ওর একদিন কি আমার একদিন। রাগে গস গস করতে করতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় যায়। গিয়ে মিমিকে না পেয়ে ভাবে এই সময় তো ওর ক্লাসে যাওয়ার কথা। রাজা মিমির ক্লাসের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে মিমি ছেলেদের সাথে একটা খাতা নিয়ে কাড়াকাড়ি করছে আর হাসছে। রাজা সেটা দেখে আরো বেশি রেগে যায়। কি হচ্ছে এখানে? এটা কি ক্লাস নাকি মাছের বাজার? এই যে আপনি আমার সাথে আসুন। মিমির দিকে আঙ্গুল দেখিয়ে রাজা একটু আগে যায়, মিমি পিছন পিছন যায় আর দেখে রাজা সেই পরিত্যক্ত ক্যান্টিনে গেছে। মিমি আগের দিনে সেই মেয়ের কথা ভাবতে ভাবতে ক্যান্টিনে প্রবেশ করে দেখে রাজা মাথা নিচু করে বসে আছে আর রাগে হাতে থাকা মোবাইলটায় চাপ দিচ্ছে। স্যার, কিছু বলবেন? হাতে থাকা মোবাইলটা ছুড়ে মারে দেওয়ালে। মোবাইলটা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে যায়। রাজা উঠে গিয়ে জোরে দরজাটা লাগায়। জি বলবো, আপনার শোনার সময় হয়েছে নাকি সময় করে জানাবেন? না স্যার, বলতে পারেন, আমার এখন ক্লাস। কথা শেষ না হতে মিমির দুই গাল শক্ত করে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে মিমির দুই হাত পিছন থেকে চেপে ধরে। খুব শখ না তোমার ছেলেদের সাথে কথা বলার, হাসাহাসি করার? আজ আমি তোমার মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিব, যাতে এইরকম শখ হলেও আর করতে না পারো। স্যার, আমার লাগছে। লাগার জন্যই ধরেছি। স্যার, আমার খুব কষ্ট হচ্ছে। রাজা মিমির কষ্ট হচ্ছে শুনে তাড়াতাড়ি মিমিকে ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে। মিমি গিয়ে রাজার পাশে বসে, রাজার মুখের দিকে তাকিয়ে থাকে। রাজা মুখ ঘুরিয়ে মিমির দিকে তাকায়। সরি বলেই দরজা খুলে বের হয়ে চলে যায়। মিমিও ক্লাসে যায়। মিমি, স্যার তোমাকে ডেকেছিল কেন? এমনিতেই একটা পেশেন্টকে সামলাতে পারছিল না, তাই। বলেই মিমি মোয়ানুর কাছে গিয়ে বসে। মানু মিমির কাছে কলম চাইলে মিমি কলম দেওয়ার জন্য হাতটা বাড়ায়। মানু মিমির হাতটা ধরে ফেলে। এই, তোমার হাতে এটা কিসের দাগ? মিমি বুঝতে পারে রাজার হাতের দাগটা এভাবে ফুলে গেছে। সে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কই, কিছু না তো। থাক, আর লুকানো লাগবে না, আমি বুঝতে পারি। তুমিও যে ওকে রাক্ষস বলো, ও সত্যি মানুষ না। আমারই ভুল ছিল, ওনার কোনো দোষ নেই। কত টাকা আর মেয়ে নিয়ে যেখানে সেখানে যা ইচ্ছা হয় করে। ওর কি বয়স কম নাকি যে বুদ্ধি পাকেনি? শিখিয়ে দেওয়া লাগবে সব। আচ্ছা মানু, হয়েছে তো, এবার চুপ করো। কেউ শুনলে কি ভাববে? মানু কিছু বলার আগেই রাজা ক্লাসে আসে। রাজাকে দেখে মানু রাজার সামনেই ক্লাস থেকে বের হয়ে যায়। রাজার খারাপ লাগলেও সে বাধা দেয় না, কারণ মানুকে আজ ক্লাস থেকে বের হতেই হতো। সিট ডাউন প্লিজ। আচ্ছা, এখানে কার কার ডক্টর হওয়ার প্রবল ইচ্ছা আছে একটু দাঁড়াবেন? ক্লাসে সবাই উঠে দাঁড়ায়, একমাত্র মিমি বসে থাকে। রাজা সবাইকে বসতে বলে, মিমিকে দাঁড়াতে বলে। মিমি দাঁড়ায়। আপনার ডাক্তার হওয়ার ইচ্ছে নাই? স্যার, আমরা ডক্টরি তো আর মাস্টার হওয়ার জন্য পড়ি না, তাই আপনার এই প্রশ্নটা আমার অযথা বলেই মনে হলো। আমি আপনার ক্লাসমেট না, আপনার টিচার। তো ভদ্রভাবে কথা বললে খুশি হব। সরি স্যার। যেটা বলছিলাম, আপনাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে হবে তাই পড়ে, ফ্যামিলির চাপে পড়ে। এই সকল ইচ্ছেকে ইচ্ছে বলে না। আপনি ডাক্তার হবেন, মানুষের সেবা করবেন, এটাই আপনার মনের বাসনা হইতে হবে। তাহলেই আপনি একজন প্রকৃত ডক্টর হবেন। বাহ, যতটা গড়ের মাঠ মনে করেছিলাম ততটাও না। তো এখন বলেন, কে কে ডক্টর হতে চান মনে প্রাণে? এবার 4 জন পুরো ক্লাসের মধ্যে দাঁড়ালো, সাথে মিমিও আছে। ওয়েল ডান, সিট ডাউন। ও মা গো! হোয়াট হ্যাপেন্ড? স্যার, মশাই কামড় দিচ্ছে। পাশে থেকে এক ছেলে বলে ওঠে, তোমার রক্ত মিষ্টি তো তাই কামড় দিচ্ছে। তুমি খেয়ে দেখেছো নাকি? রাজা মিমির দিকে একভাবে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আজ বাসায় চলো, রক্ত টেস্ট করে দেখাবো মিষ্টি না তিতা।
আমি কি রাক্ষস নাকি যে রক্ত খায় দেখবো? ও না না, তুমি তো মানুষ, রাক্ষস তো অন্য একজন। আজ আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। কোন টপিক স্যার? লিপ কিস। লজ্জায় এক একজনের মাথা নিচু। এটাই বাকি ছিল, খারুস একটা। আপনারা ডক্টর হতে এসেছেন, নাটকের নায়ক নায়িকা না, তো এত লজ্জা পাওয়া লাগবে না। বোর্ডের কাছে যায়, গিয়ে বড় করে লেখে হোয়াট ইজ লিপ কিস। এনিওয়ান টেল মি? স্যার, লিপ কিস হলো একটা অন্যরকম অনুভূতি, যা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। এটা এমন একটা জিনিস যেটা চাইলেও পাওয়া যায় না, আর দিতে চাইলেও দেওয়া যায় না। ছেলেটার কথা শুনে ক্লাসের সবাই হা হা করে হেসে ওঠে। সাইলেন্ট প্লিজ। এত হাসির কি আছে? ও তো খারাপ কিছু বলেনি, নিজের মনের ভাব প্রকাশ করছে শুধু। তুমি বসো। স্যারের মাথা কি পুরোই গেছে? এই মেয়ে কি বললে? দাঁড়াও, এবার তুমি বলো হোয়াট ইজ লিপ কিস। স্যার, বলে তো বোঝানো যাবে না, আমি প্র্যাকটিক্যালি না দেখালে আপনি বুঝতে পারবেন না। হোয়াট দা? বসো তুমি, তোমাকে আর বলতে হবে না, পাকা মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। লিপ কিস আমাদের শরীরের জন্য একটা খুবই উপকারী ভ্যাকসিন বলতে পারেন। এতে এমন এক প্রকার এনজাইম থাকে যেটা আমাদের শরীর ও মনকে সতেজ করে দেয়। তবে এটা যার তার কাছে থেকে নয়, কেবলমাত্র প্রিয়জনের কাছেই পেতে হবে। বাহ, স্যার এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে। আমি একজন সিনিয়র ডক্টর, তো হ্যাঁ, তো এটা আমি জানতেই পারি, স্বাভাবিক। আজকে এই পর্যন্তই বলে ক্লাস থেকে বের হয়ে যায়। মিমি বের হয়ে মামুকে নিয়ে বাকি ক্লাসগুলো শেষ করে নিজের বাসায় গিয়ে ভাই ও মাকে দেখে রাজার বাসায় যায়। ফ্রেশ হয়ে খেয়ে রাজার জুস দিতে রাজার রুমে গিয়ে দেখে রাজা একটা টাওয়াল পরে খালি গায়ে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো এদিক ওদিক করে দেখছে আর মাথা ঝাঁকাচ্ছে। আপনার জুস রেখে যান। আমি পারবো না, আপনি ধরুন, না হলে আমি দরজায় রেখে দিব। রাজা একটু একটু করে মিমির কাছে এগিয়ে এসে জুসের গ্লাসটা এক হাতে ধরে অন্য হাত দিয়ে মিমির একটা হাত ধরে রুমের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। মিমি চোখ খুলে দেখে এ কি অবস্থা, রুম এত অন্ধকার কিভাবে হলো। রাজা মিমির হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দিয়ে মিমির তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাজা মিমির কাছে গিয়ে দাঁড়ালো। চোখ বন্ধ কেন? আপনি প্লিজ ড্রেস পরে নেন। কেন, কি প্রবলেম? আমার প্রবলেম, আপনি প্লিজ চেঞ্জ করে নেন। আপনার সামনে? না না, আমি চলে যাচ্ছি। মিমির যাওয়ার জন্য পা বাড়াতেই রাজা মিমির হাত টেনে ধরে দেওয়ালের সাথে লাগিয়ে নিজে মিমির খুব কাছাকাছি যায়। তারপর মিমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, জিজ্ঞেস করেছিলেন না উষ্ঠে ভালোবাসার পরশ কখনো পেয়েছিলাম নাকি? তো কি হয়েছে? পাইনি কখনো, আপনি দিবেন? আপনার চুলগুলো চুলগুলো কি বিরক্ত করছে? ঠান্ডা লাগছে? এই গরমে ঠান্ডা লাগছে? আপনার চুল আমার গলায় লাগছে। তো কি হয়েছে, আমি তো কাজ না শেষ করে যেতে দিব না। কিসের কাজ? কেন, ক্লাসের সবার সামনে লিপ কিসের প্র্যাকটিক্যাল দেখাতে চেয়েছিলেন, এখন সেটা আমি দেখতে চাই। ওমা, আমি কখন বলছিলাম? আমি কখন বলছিলাম, তাই না? চোখ খোলেন। না, আমি পারবো না। খুলতে বলেছি, না খুললে আপনার অবস্থাও আমার মতো হবে। মানে কি? খুলছি খুলছি। মনে মনে বলে যে হারামি, অকাজ করতে 2 মিনিটও লাগবে না। তিনি আস্তে আস্তে চোখ খুলে দেখে রাজার গায়ে একটা শার্ট পরে আছে। উমা, এই কি, টাওয়ালের সাথে শার্ট, তাও বোতাম খোলা, সব খোলা। দেখেন তো কেমন লাগছে। মিমির কাছ থেকে সরে দাঁড়িয়ে মিমির চোখের পলক না ফেলে রাজাকে দেখতে থাকে। কি অপূর্ব গরম রাজার, সত্যি দেখার মতো। হ্যালো। হ্যাঁ? কোথায় হারালেন? না কিছু না। আজ আমার জিএফ মিট করতে আসবে, তাই রেডি হচ্ছিলাম। মিমি রেগে গিয়ে রাজার পায়ে এক লাথি মেরে বের হয়ে গেল। সাথে সাথে রাজা চেঁচিয়ে বলল, এই যে প্র্যাকটিক্যাল দেখালেন না। জোরে জোরে হাসতে থাকে। মিমি টেবিলের খাবারগুলো গোছাচ্ছে আর রাজাকে গালি দিচ্ছে। রাক্ষস আমাকে বলে কিনা প্র্যাকটিক্যালি দেখানো লাগবে। খারুস একটা। প্রেমিকা থাক বা বাধ্যতা থাক, আমাকে শোনানো লাগবে নাকি? একা একা বক বক করছে। তোমার আবার কি হলো? কি বলছো এসব? না না কিছু না, তুমি খেয়ে নাও। বলেই নিজের খাবার নিয়ে রুমে চলে গেল। খাবার শেষ করে এসে দেখে রাজা খুব সেজে গুজে বসে খাবার খাচ্ছে। মানু, ওকে বলে দে যেন রাত বেশি না করে, ওর জন্য কারো ঘুম নষ্ট যেন না হয়। মিমি, ওকে বলে দাও। শুনেছি। আমিও শুনেছি। একটা আপেল নিয়ে খেতে খেতে গুনগুন করে গান গাইতে গাইতে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। রাক্ষস জিএফ এর কাছে যাচ্ছে, মন চাচ্ছে খুন করে ফেলে। 1 মিনিট,
আমি এত ভাবছি কেন? তাহলে কি আমি রাজার প্রতি দুর্বল? না না, ছি, এসব কি ভাবছি? কোথায় ও আর কোথায় আমি? আমাকে ওর থেকে দূরে থাকতেই হবে। কি রে মা, কি এত ভাবছিস? না কিছু না, আমার পড়া আছে একটু, তোমরা খেয়ে নাও। রাত 12:30। কলিং বেল বেজেই চলেছে, কেউ দরজা খুলছে না। অবশেষে অরিন গিয়ে দরজা খুলে দেখে রাজা এসেছে। আপনি এত রাতে ঘুমাননি কেন? আয় অনেককে নিয়ে রাজা নিজের রুমের দিকে যেতে গিয়ে মিমিকে দেখে বলে, আমাদের খাবারটা রুমে নিয়ে এসো, বলেই চলে যায়। অরিন কাজের কথা শুনে পাশ কাটিয়ে চলে যায়। মিমি খাবার গোছায় আর বিড়বিড় করে, খাবার নিয়ে রুমে আসো। আমি কি এই বাসার কাজের মেশাজে আসছি? যার জন্য আসি সে তো সুস্থ, তাহলে আমি এখানে কেন আছি? কালকেই চলে যাব। মন তো চাচ্ছে খাবারে বিষ দিয়ে দুটোকেই মেরে দিই। বলতে বলতে রান্নাঘর থেকে জুস বানিয়ে নিয়ে এসে খাবারগুলো নিয়ে রাজার রুমে দিতে যায়। পানি কে দিবে? নিজে নিয়ে নেন পারলে, আর না পারলে পানি না খেয়ে মরেন। কি? মিমি রুম থেকে হনহন করে হেঁটে বের হয়ে আসে। একটু পরেই রাজার রুম থেকে চিল্লানোর শব্দ শুনে মিমি, রাজার মা, মানু, অর্নি সবাই গিয়ে দেখে রাজা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর মুখ দিয়ে রক্ত পড়ছে। অনেক রাজাকে সামলানোর চেষ্টা করছে। কি হয়েছে আমার রাজার? ভাইয়া, কি হয়েছে তোর? মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। কে আছিস? গাড়ি বের কর, রাজাকে হসপিটালে নিতে হবে। সবাই মিলে রাজাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। সেখানে রাজাকে ওয়াশ করলে বিষ পাওয়া যায়। মামনি, ওর খাবারে কেউ বিষ দিয়েছিল, আর একটু পর নিয়ে আসলে ওকে বাঁচানো সম্ভব হতো না। বিষ? কিন্তু এটা অসম্ভব। কে বিষ দেবে খাবারে? আর খাবারে বিষ দিলে তোমার কিছু হলো না, ভাইয়ার কিভাবে হলো? আমারও একই প্রশ্ন। হ্যাঁ বলো। কাল রাতে আমি দরজা খোলার পর রাজা স্যার মিমির কাছে খাবার চেয়েছিল। মিমি সেটাই খুব রেগে গিয়ে কি যেন বলছিল। আমার তো মনে হয়। কি মনে হয় তোমার? আমি বিষ দিয়েছি? আর্নি মানুষকে এত ছোট ভাবতে নেই। ভাইয়ার ক্ষতি করার ইচ্ছা থাকলে বারবার ভাইয়াকে মিমি বাঁচাতো না। আমি নিজেকে অবিশ্বাস করলেও মিমিকে কখনো অবিশ্বাস করতে পারবো না। আচ্ছা, তোমরা কেউ একজন গিয়ে দেখে এসো, কেউ ভিড় করবে না, একে একে যাও, আর গিয়ে বেশি কথা বলবে না। রাজার মা গেল রাজাকে দেখতে। এরপর অর্নি আর মানু একসাথে গিয়ে দেখে আসে। মিমি, তোমাকে ভাইয়া ডাকছে। আমাকে? হ্যাঁ যাও। মিমি রাজার আইসিইউতে ঢুকে দেখে নিস্তেজ হয়ে রাজা শুয়ে আছে। গায়ে সাদা চাদর দেওয়া, বুকের নিচ পর্যন্ত গায়ে জামা নেই। চুলগুলো মনে হচ্ছে কেউ হাত দিয়ে উপরে উঠিয়ে রেখেছে। মিমি রাজার পাশে গিয়ে বসে। রাজা চোখ ইশারা করে মিমিকে তার পাশে বসতে বলে। মিমি রাজার মাথার কাছে বেডে গিয়ে বসলে রাজার মিমির হাতটা ধরে নিজের মাথায় রেখে মিমিও বাধ্য মেয়ের মতো রাজার মাথার চুলগুলো নাড়তে থাকে। আর রাজা মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি দেখছেন? আমি মরে গেলে আপনি খুশি হতেন, তাই না? এসব কি বলছেন? আমি রক্ত খাবো। মানে? আপনার রক্তের গন্ধ পাচ্ছি। এরকম অবস্থায় হাসি পাই আপনার? আচ্ছা বাদ দেন, আমি কার কি এমন ক্ষতি করেছি যে আমাকে মেরে ফেলতে চাচ্ছে? আপনিও কি আমাকে সন্দেহ করেন? করারই কথা। আমি তো গরিব ঘরের মেয়ে, আপনাদের কেউ না, অপরিচিত। থাকুন আপনি পড়ে, আমি গেলাম। কোথায় যাচ্ছ? এমা, এটা কেমন স্বভাব? যেখানে সেখানে জড়িয়ে ধরেন। কেউ দেখলে কি ভাববে বলেন তো? আমি কি আপনার বউ নাকি? হ্যাঁ, ছাড়ুন বলছি। মিমি ছাড়া পেতে খুব ছটফট করছে। আর একটু শক্ত করে ধরে হয়ে যাক ব্লাড টেস্ট। মানেটা কি? মানে তোমার রক্ত মিষ্টি না তেতো সেটা দেখবো। যেমন কথা তেমন কাজ। সাথে সাথে মিমির হাতটা টেনে একটা কামড় দেয়। আচ্ছা, ও মা গো, মরে গেলাম। কি জল জ্যান্ত রাক্ষস একটা। টেস্টি, তেতো না মিষ্টি আছে? রাক্ষস, খারুস, শয়তান। আহ, কোথায় লেগেছে? মিমির হাতটা বুকে ধরে বলে, এখানে খুব ব্যথা। মস্করা হচ্ছে? সত্যি। মিমি বুকে এক চাপ দিলে রাজা চেঁচিয়ে ওঠে। মিমি চলে যায়। রাজার রুম থেকে ভাঙচুরের শব্দ পেলে সবাই ভিতরে গিয়ে দেখে রাজা নিজের হাত থেকে স্যালাইনের লাইন খুলে ফেলেছে আর স্ট্যান্ডটাও ছুঁড়ে ফেলে দিয়েছে। পাশের টেবিলের খাবারগুলো চড়ানো ছিটানো। কি হয়েছে বাবা? কিছু না, তোমরা যাও। অন্যদিকে মুখ ফিরিয়ে রাখি কাউন্টে। আচ্ছা, সবাই বাইরে যাও তোমরা, আমি দেখছি। আমার কাউকে চাই না। অনেক, আমার বাসায় যাওয়ার ব্যবস্থা কর as soon as possible। আচ্ছা, তুই মাথা ঠান্ডা কর, আমি ব্যবস্থা করছি।
সবাই বাইরে চলে যায়। রাজা একা একা ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। সেদিনের সেই মেয়েটি কে ছিল যে কিনা আমাকে এত বড় একটা অপবাদ দিয়ে চলে গেল? আবার হসপিটালে ভুল ওষুধে পেশেন্ট মারা গেল। সেদিন আমি যে ওষুধ লিখে দিয়েছিলাম সেটা কে চেঞ্জ করলো? আর আনায় গিয়ে কোন মেয়েরই বা ফায়ার করেছে? আর আমার খাবারে বা বিষ দিল কে? এইসব কিছুর পিছনে কি একজন আছে নাকি ভিন্ন মানুষ? আসি। কেন, কি দরকার? পেশেন্টের কাছে নার্স থাকবে, এটাই স্বাভাবিক। আর কিছু বলে না। মিমি রাজার হাতে স্যালাইন লাগিয়ে দেয় আর তারপর কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এইসবের মাঝে রাজা একটাও কথা বলেনি, শুধু তাকিয়ে থেকে দেখেছিল। মিমি একটা কথা জিজ্ঞেস করি। ওমা, আপনি আবার অনুমতি নিতে জানেন নাকি? এই জন্যই কারোর সাথে ভালো বিহেভিয়ার করি না। আচ্ছা বলেন। বলবো না, আপনার কাজ শেষ, যান এবার এখান থেকে। ওকে। কি জেদ, এত বেয়াদবি শিখেছেন কোথা থেকে? আমি বেয়াদব? নয়তো কি, আমি আপনার বড় না? কিছু বললে শুনতে হয়। আচ্ছা সরি, বলেন কি বলবেন? আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে আমার সাথে কি এরকম করছে? আমি কিভাবে জানবো বলেন? সেটাও কথা। আসতে পারি? আয়। তোকে বাসায় শিফট করা হবে এক্ষুনি। রাজাকে বাসায় নিয়ে আসা হলো। মিমি, তোমার সাথে কিছু কথা ছিল, রুমে আসবে? চলো। রুমে আসার পর বলো কি বলবে? তোমাকে সেদিন বলেছিলাম না ভাইয়ার সেই গার্লফ্রেন্ডের কথা? ও তো অনেক আগেই মারা গেছে। আর এই কষ্ট হলেই ভাইয়া 7-8 বছর কেটে গেছে। আমি বুঝতে পারি ভাইয়া তোমার মাঝে একটু হলেও সুখ পায়। তাই বলছি যে ভাইয়াকে কষ্ট দিও না প্লিজ। এসব কি বলছো মানালি? কোথায় তোমরা আর কোথায় আমি? আর তোমার মাই বা কেন আমাকে মেনে নিবে? আমার মা তোমাকে প্রথম দিন থেকেই ছেলের বউ ভাবে, এটা নিয়ে ভাবা লাগবে না জানো। তনুশ্রী আপু আত্মহত্যা করার পর থেকে ভাইয়া বাপের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশে এসে নিজে হসপিটাল বানিয়েছে। নিজে তো কথাই বলে না, মাকে বা আমাকেও কোনো কথা বলতে দেয় না। তার মানে এই তানুই তনুশ্রী? ভাইয়া আমাকে আদর করে মানু আর তনুশ্রী আপুকে তানু বলে ডাকতো। কিন্তু আত্মহত্যা করলো কেন? আসলে তনুশ্রী আপুরা বৌদ্ধ ধর্মের আর আমরা মুসলিম। আমাদের বিদেশে ব্যবসার প্রতিষ্ঠান, বাড়িঘর আর বেশিরভাগটাই রিলেটিভ, সবাই বিদেশে থাকে। আর তনুশ্রী আপুরাও বিদেশ স্থানীয়। ওরা 2 বোন। ওর বাবা ছোট্ট একটা ব্যবসা করত। তনুশ্রী আপুর সাথে ভাইয়ার মেডিকেল পড়ার সময় থেকে আলাপ, তারপর থেকে একটু একটু করে সম্পর্ক গাঢ় হয়ে যায়। রাজা ভাইয়া মাকে বিষয়টা জানায়। মা সেটা বাবাকে বলার পর বাবা অশান্তি শুরু করে। একদিন বাসায় তানু আপুকে নিয়ে আসলে বাবা খুব সিন ক্রিয়েট করে। তানু আপুকে ভীষণভাবে অপমান করে। তানু আপু সহ্য করতে না পেরে নিজের শরীরে বিষ ইনজেক্ট করে মারা যায়। আর একটা চিঠিতে তার কারণে আমার বাপিকে দায়ী করে। এর জন্য বাপিকে 3 মাস জেলেও থাকতে হয়েছিল। পরে জামিন করানো হয়। এসব ঘটনার পর ভাইয়া আর বাবার সাথে কথা বলে না, আমাদেরও বলতে দেয় না। রাগ হওয়াটা যদিও স্বাভাবিক, তবু পিতামাতার সাথে এরকম করা রাজার মোটেও ঠিক হয়নি। মা ভাইয়াকে অনেক বুঝিয়েছে বিয়ে করে সংসার করার জন্য, কিন্তু রেগে যায়, কান্না করে, তাই আর বলে না। আর বাবার নাম শুনলেই তো তুফান শুরু করে যায়। বুঝলাম। আচ্ছা, তোমাদের হসপিটালের শেয়ারে কি কেউ আছে? না, ভাইয়া একাই সব খরচা করেছে। সবটা তবে ভাইয়ার অনুপস্থিতিতে। সবকিছু অনেক ভাই দায়িত্ব পালন করবে। এবার বুঝলাম বিষয়টি। বলেই বের হয়ে রাজার রুমে যায়। আসলাম। আসুন আসুন। আমি আপনার বড় নাকি? না তো। তাহলে আপনি করেন কেন? আপনার যে কখন কি মনে হয় বুঝি না। আবার আপনি? আচ্ছা আচ্ছা তুমি। আমার একটা অনুমতি লাগবে কিছুদিনের জন্য। দিতেই হবে অনুমতি, না করতে পারবেন না। ওকে বলো। আপনি যতদিন সুস্থ না হচ্ছেন আমি ক্লাস করব না, নার্সের দায়িত্ব পালন করব। কিন্তু আপনি কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। মিমি রাজাকে খাবার ওষুধ খাইয়ে দিয়ে হসপিটালে গিয়ে রাজার কেবিনে যায়। তারপর দেখে অনেক রাজার চেয়ারে বসে আছে আর সামনে বসে আছে অরিন। তারা কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল। মিমিকে দেখে থেমে যায়। বিরক্ত করলাম? আরে মিমি যে, না না বিরক্ত কেন হব, বরং একবারই 2 জন সুন্দরী দেখে ভালোই লাগছে। আমি সুন্দর? হাসালেন। মিমি বসো, আমি একটু আসছি। মিমি এই সুযোগে রুমে একটা পেন ক্যামেরা সেট করে সেখান থেকে চলে যায়। অনেক এসে মিমিকে আর পায় না।
মিমি বাড়িতে চলে আসে, এসে অরিনের ঘরে একটা পেন ক্যামেরা লাগায়। তারপর ল্যাপটপ নিয়ে সব সময় ওদের উপরে নজর রাখতে থাকে। কি এত করো সারাক্ষণ ল্যাপটপ নিয়ে? সময় হলেই বুঝতে পারবে। আমার ঘুম পাচ্ছে। ঘুমাও। মানু ঘুমিয়ে পড়ে। মিমি রাজার রুমে রাজাকে দেখতে যায়। রাজা ঘুমোচ্ছে। মিমি রাজার গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর এসেছে। মিমি রাজার মাথায় জলপট্টি দেয়। জ্বর কমে আসলে রাজার কাছ থেকে উঠে আসতে গিয়ে দেখে রাজা খুব সুন্দরভাবে ওর জামার একটা অংশ শক্ত করে ধরে আছে। মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে যেন এখনো নিষ্পাপ কোনো শিশু ঘুমোচ্ছে। মিমি আস্তে করে রাজার মাথার কাছে বসে ওর হাত থেকে জামা ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ রাজা মিমির কোমর জড়িয়ে ধরে। মিমি জোরে সরতে গেলে রাজার ঘুম ভেঙে যায়। কে? অন্ধকারে মুখ চেনা যাচ্ছে না। আমি। ওহ, তুমি এত রাতে আমার ঘরে, ব্যাপার কি? আপনার জ্বর আসছিল তাই। তাই কি জ্বর কমিয়ে দিয়েছো? কমিয়ে দিলাম তো। কই কমেনি দেখো। মিমি রাজার কপালে হাত রেখে বলে। কই জ্বর? রাজা মিমিকে টান দিয়ে নিজের পাশে শুইয়ে দেয়। তারপর মিমির পেটের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হচ্ছে এটা? জ্বর পাসিং করছে। ও, আমার জ্বর হলে আপনার ভালো লাগবে? না লাগার কি আছে? ওঠেন, আমি আপনার বউ না যে এভাবে আপনার সাথে এক বিছানায় রাত কাটাতে হবে। ও হলে কাটাবে। রাজা উঠে মিমির মুখের কাছাকাছি গিয়ে বলে, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি কি থাকার জন্য আসছি? যদি রেখে দেই? কোন অধিকারে? তুমি চলে গেলে আমি আবারও একা হয়ে যাব বলেই কান্নায় ভেঙে পড়ে। এভাবে কাঁদছেন কেন? আমি কি মরে গেছি? রাজা মিমির এক হাতের আঙ্গুলগুলোর মধ্যে নিজের আঙ্গুল ডুবিয়ে শক্ত করে ধরে। মরার কথা শুনলে আমি মরে যাব, সত্যি বলছে। হয়েছে প্রীতির আলাপ, ছাড়ুন, এবার যাই। থাকো না। ইস, মনে হচ্ছে ওনার বিয়ে করাবো। ওহ, এটাই বাকি তাই না? মিমি এক ঝটকায় হাত ছড়িয়ে রুম থেকে এসে আবারও ল্যাপটপ নিয়ে বসে আগের ফুটেজ গুলো দেখে। এ কি, অরিন কোথায়? রুম থেকে বের হয়ে কোথায় গেল? তুমি সাথে সাথে মেন গেটে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, দারোয়ান চাচা, অরিন কোথায় গেল? জানেন না মা, ও তো রোজ রাতে বাইরে যায়, বলে হসপিটালে ইমার্জেন্সি আছে। সব শুনে চলে আসে আর ভাবতে থাকে অরিন কোথায় যায় সেটা আমার জানতেই হবে। পরের দিন। এই যে রাজা বাবু, চলেন। আমি হাঁটবো এখন, অসম্ভব। মিমি রাজাকে টেনে তুলে ধরে নাস্তার টেবিলে নিয়ে আসে। বাহ, আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে। হবে না, আমার খাবারে ভাঙনা বসালে শান্তি পাচ্ছে না। তাই না? মামুর মাথায় বাড়ি মেরে। আউচ আম্মু। মম, স্যারকে এখনো বেশ অসুস্থ লাগছে, আপনার এখনো 10-12 দিন রেস্ট করা দরকার। না, উনি ঠিক আছে, আর 2-3 দিনের মধ্যেই অফিস জয়েন করতে পারবে। পারলেই ভালো। আমি খেতে পারবো না, হাতে ব্যথা। আমার তো এক্ষুনি একটু বাইরে যেতে হবে, আমিও খাওয়াতে পারবো না। বাইরে? কেন, আর কোথায়? আমার একটা কাজ আছে। মম, তুমি প্রায় এরকম বাইরে যাও আর সারাদিন পর বাড়ি ফেরো। জিজ্ঞাসা করলেও বলো না কি এমন কাজ যেটা অন্য কেউ দিয়ে হয় না। তোর শরীর খারাপ, বিশ্রাম কর, আমি আসি। সবই তো বুঝলাম, এখন তোকে কে খাইয়ে দেবে? তোর মায়া হচ্ছে, দে খাইয়ে। আমি? না না, আমি তো অরিনের সাথে কলেজ যাচ্ছি। বাই, চল অরিন। অরিন আর মানু চলে যায়। হয়ে গেল খাওয়া। আমাকে কেউ ভালোই বাসে না। উঠতে যাবে এমন সময় কেউ মুখের সামনে খাবার এগিয়ে ধরলো। রাজা তাকিয়ে দেখে মিমি। খেয়ে নিন। বাহ, ভালোই তো পারেন, নার্স ডাক্তারের সেবা করছে। আপত্তি আছে? না তো। মিমি রাজাকে খাইয়ে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে পাশে কিছু খাবার পানি জুস রেখে রুমে গেল। আবারও ল্যাপটপ হাতে নিল, নিয়ে দেখলো অনেকের কোলে অরিন বসে আছে, তাও কেবিনে। মিমি রীতিমতো ভিমরি খাওয়ার মতো অবস্থা। এ কি, এই কয়দিনে এত প্রেম হওয়ার কথা না। তার মানে অনেক অরিনকে আগে থেকে চিনি, কিন্তু কাউকে না বলার কারণ কি? ক্যামেরায় তো ভয় শুনতে পাচ্ছি না, একটা সাউন্ড রেকর্ডার রাখতে হবে। মিমি অরিনের রুমে রেকর্ড সিস্টেম লাগিয়ে হসপিটালে গিয়ে সুযোগ বুঝে সেখানেও রেকর্ড সিস্টেম লাগিয়ে দিয়ে বাসায় আসে। এসে রাজার ঘরে গিয়ে দেখে রুমে রাজা নেই। বারান্দায় গিয়ে দেখে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাজা। এই যে, বিছানা থেকে উঠছেন কেন? জীবন কত রং বদলায়, তাই না মিমি? মানে? কিছু না বলেই বসে পড়ে মেঝেতে। তারপর গিটারে সুর তুলে। আমাকে শেখাবেন? গিটার? এসো। মিমি রাজার পাশে বসে রাজার মিমির হাতে গিটারটা দিয়ে দেয়। রাজা মিমিকে পিছন থেকে জড়িয়ে গিটারের উপরে রাখা মিমির হাতে হাত রেখে গিটারে সুর তোলে।
পরের দিন সকালে মিমি উঠে দেখে রাজা ওর কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছে। এই যে রাজা বাবু, সকাল হয়েছে, ওঠেন। সকালকে হতে নিষেধ করো, মিমিকে জড়িয়ে ধরে ঘুম ঘুম গলায় বলে। মিমি রাজার হাত ছুটিয়ে রুমে আসে। সব কাজ ভেস্তে গেল। কোথায় ভাবলাম অনেকের পিছু নেব, রাতে পাঁচিটার কাছে গিয়ে সব ভুলে গেছি। দেখি তো বিকাল থেকে এই পর্যন্ত কি কি হলো। ল্যাপটপ খোলে। এমা, আমি কিছু দেখিনি। এটা তো সেই মহিলা যার সাথে অনিক আর অরিন কথা বলছিল। তার মানে এটা অরিনের মা আর ওটা বাবা। এ কি, এটা তো অনিক। আমি চাই আপনাদের প্রতিশোধ পূরণ হোক, আর আমাদের উদ্দেশ্যও তাই। এভাবে ভয় পেয়ে পালিয়ে যাবেন না প্লিজ। নো মাইসন, আমরা কেউ কাজ শেষ না করে ফিরছি না। তার মানে এই সেই মহিলা যে কিনা রাজার বিরুদ্ধে থানায় জিডি করেছিল। ড্যাড, আমাকে যেতে হবে, সুযোগ পেলে কাজ সেরে ফেলতে হবে। অরিনের বাবা মা ওই হোটেলে থেকে যায়, আর অরিন অনেক এক গাড়িতে আসে। গাড়ির পিছনে মিমি ঘাপটি মেরে বসেছিল, আর অনেক অরিনের কথা শুনছিল। আচ্ছা অনেক, রাজা তো তোমার আপন মামাতো ভাই, তাই না? হুম। তাহলে ওর সাথে এরকম বেইমানি করতে তোমার খারাপ লাগছে না? আরে রাখো তো খারাপ লাগা। ও মামার সাথে ঝামেলা করে দেশে ফিরে সব সম্পত্তি একা ভোগ করছে। আমার মা মামার একমাত্র বোন, তার কি? আমার মায়ের কি এই সম্পত্তির উপর অধিকার নেই? সারা জীবন আমার মামা শুধু নিজের স্বার্থ দেখিয়েছে। আমার একটা ছোট বোন ছিল, ওকে মামা নিয়ে গিয়ে কি যে জাদু করেছে, ও আমার কাছে আসার কোনো নামগন্ধই নেই। এজন্য আমার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। বুঝলাম। তাই বলে এই জন্য রাজাকে মেরে ফেলতে দুইবার ভাবছো না, বা আমাকেও বাধা দিচ্ছ না? কেন, রাজার উপর তোমার মায়া বসে গেছে নাকি? না, তেমন কিছু না। আজও আমার বোনের মরা মুখটা আমার চোখের সামনে ভাসে। কতটা কষ্ট পেলে মানুষ নিজের জীবন দিয়ে দেয়। আর কিছুদিন, তারপর সব জ্বালার অবসান ঘটবে। তার মানে এই অরিন তনুশ্রীর বোন, কিন্তু দোষ করলো রাজার বাবা। মরতে হবে রাজাকে। এটা আমি বেঁচে থাকলে কিছুতেই হতে দিব না। অনেককে বাসায় দিয়ে অরেন বাসায় যায়। মিমি পিছনে রান্নাঘরের জানালা দিয়ে বাড়ির ভিতরে গিয়ে দেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রাজা কি যেন করছে। রান্নাঘরে শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকালে মিমিকে দেখে। এ কি, পায়ে ব্যথা নিয়ে রান্নাঘরে কি করছো তুমি? মিমি প্রথমে খুব ভয় পেয়ে যায়, পরে রাজার কথা শুনে মনে মনে শান্তি পায়। কিছুক্ষণের মধ্যেই রাজার মা আসে, আর রাজা যায় দরজা খুলতে। কোথায় গিয়েছিলেন মিসেস চৌধুরী? আসলে আমার এক বান্ধবীর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই দেরি হয়ে গেল। বাবা রাগ করিস না। ও আচ্ছা, তাই বুঝি। মা, আমাকে মিথ্যা বলে লাভ নেই। তুমি প্রায় এরকম কথাও একটা যাও, আর কোথায় যাও সেটা আমাকে দিয়ে ঘাটিও না প্লিজ। কথা শেষ করি রাজা রাগে ফুলতে ফুলতে চলে যায়। রাজার মায়ের পিছনে পিছনে অরিনও বাসায় ঢুকে যায়। মিমি খোঁড়াতে খোঁড়াতে রুমে যায়। এইভাবে না হাঁটতেই চলছে না বুঝি? মানু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমার বিয়ে নাকি? মজা করো না, দরজাটা লাগিয়ে এসো। মানু দরজাটা লাগিয়ে এসে মিমির পাশে বসে। মিমি মানুকে সব খুলে বললে মানু ভয় পেয়ে যায়। মিমি মানুকে দিয়ে প্রমিস করিয়ে নেয় এটা যেন সে কাউকে না বলে। মিমি ঠিক করে সে অরিনের সাথে কথা বলে বিষয়টা মিটিয়ে নেবে। অরিন, অরিন। হ্যাঁ স্যার, বলুন। তুমি অনেককে বলে দিও আজ থেকেই আমি অফিস জয়েন করব। তাহলে তো আমার ভালোই হয়। এই চার দেওয়ালে তোমাকে কিছু করতে পারছি না আমি। কি হলো, শুনতে পেয়েছো? জি স্যার, বলে দিব। রাজা রেডি হয়ে খেয়ে অফিসে বের হয়ে যায়। অরিন আর মানু আজ আলাদা আলাদা বের হয়। রাজার আগে মানু অরিনকে ভয় পেতে শুরু করে, তাই অরিনের থেকে দূরে বেশি থাকে। অফিস শেষে রাজা বাড়ি ফেরার সময় হঠাৎ গাড়ির ব্রেক কাজ করছিল না। সে অনেক চেষ্টা করে গাড়িটা একটা গাছের সাথে লাগিয়ে থামায়। মাথায় অনেকটা কেটে যায়, কোনোভাবে বাড়িতে আসে। এ কি, কি হয়েছে তোর বাবা? রাজাকে ধরে নিয়ে রুমে যায়, হাউমাউ করে কাঁপতে থাকে। রাজার মেয়ের কান্না শুনে মিমি রাজার রুমের দিকে যায়। কি হয়েছে ওনার? মাথা থেকে তো অনেক রক্ত ঝরছে। আরে কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিকই তো, কিছুই হয়নি। কথা বলতে বলতে মেডিসিন বক্স নিয়ে এসে রাজার পাশে বসে, মাথায় ব্যান্ডেজ করে দেয় আর বলে, কিভাবে হলো? গাড়ির ব্রেক ফেল। নতুন গাড়ি ব্রেক ফেল মানে? গাড়ি কি জোরে চালাচ্ছিলেন? না, নরমালি ছিল। তাহলে কিভাবে এটা সম্ভব? আমিও বুঝতে পারছি না। মানু আর অরিন বাসায় এসে কাউকে না দেখে রাজার রুমে গিয়ে দেখে রাজার রুমেই আছে সবাই। কিভাবে হলো এই অবস্থা? ব্রেক ফেল। সাবধানে ড্রাইভ করতে বলি, কে শোনে কার কথা? এইরকম হলে তো মরে যাওয়ার কথা। আপনি কিভাবে বেঁচে গেলেন? কোনোভাবে একটা গাছে গাড়ি আটকেছিলাম। অরিনের প্রশ্ন শুনে মিমি আর মানু হা করে তাকিয়ে আছে।
মিমির বুঝতে বাকি থাকে না এটা অরিন আর অনেকের কাজ। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। মিমি রাজার রুমের ওর বেডে মাথায় পাশে বসে আছে। মিমি, হ্যাঁ বলেন, কিছু লাগবে? আমি না কারোর সাথে কিছু শেয়ার করতে পারি না, মনের ভেতরটা খুব ভারী ভারী লাগে। আমাকে ট্রাস্ট করেন? সব থেকে বেশি। তাহলে কথা চেপে রাখেন কেন? সব বলবেন। বলবো, অনেক কিছু বলার আছে তোমাকে। মিমি রাজার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে, নিজের হাতে খাইয়ে দিবে। হা করেন। ভেজিটেবল স্যুপ। ইয়াক, আমি খাবো না। জোর করে খাইয়ে দেয়। রাজা মুখ বিকৃতি করে খেয়ে নেয়। ঘুমান এবার। আসবে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমান। মিমি রাজার মাথায় হাত দিয়ে চুলগুলো নিয়ে মুঠো করে ধরেছে আর ছাড়ছে। রাজা এক হাত দিয়ে মিমির একটা হাত ধরে রেখে ঘুমিয়ে যায়। মিমি আস্তে করে রাজার থেকে সরতে যাবে, ঠিক সেই সময় রাজা মিমির হাতটা আরো শক্ত করে ধরে মিমির উপায় না পেয়ে রাজার পাশে বসে থাকে। হঠাৎ বাইরে খুব অন্ধকার ঘনিয়ে সন্ধ্যাবেলায় খুব বাতাস শুরু হয়। এই সেরেছে, আমার জামা কাপড় সব ছাদে দেওয়া আছে, আর রাজার ওগুলো তো ছাদে, সব আবার উড়ে গেল না তো? মিমি রাজাকে কোনোভাবে ছাড়িয়ে দৌড় দিয়ে ছাদে যায়, গিয়ে দেখে কাপড়গুলো সব উড়ে যাচ্ছে। মিমি একটা একটা করে কাপড়গুলো তুলে শিরের কাছে ঘরে রেখে আসছে। এ কি, রাজার নীল রঙের শার্টটা কই? এই সেরেছে, আমাকে কাঁচাই চিবিয়ে খাবে, এটা ওর প্রিয় শার্ট ছিল। মিমি ছাদের এদিক ওদিক ভালো করে দেখে। হঠাৎ ওর নজর পড়ে ছাদের পাশে বিরাট আমড়া গাছের উপরে। পেয়েছি, ওই তো শার্ট। মিমি এদিক ওদিক খুঁজে একটা লাঠি পায়, যদিও লাঠিটা দরকারের তুলনায় ছোট, তাও মিমি চেষ্টা করতে থাকে। হঠাৎ ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে লাগে। এমন সময় রাজা এসে মিমির হাত ধরে টান মেরে বুকে জড়িয়ে ধরে। একটু পর মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা রাগে লাল হয়ে গেছে। কমন সেন্স টুকু নেই? এতটুকু লাঠি দিয়ে এত দূরে শার্ট নেওয়ার জন্য মরতে বসেছিলে। বাসায় কি এই কাজের জন্য লোকের অভাব? দারোয়ান বা মালিক কাকাকে বললেই হতো। মন চাচ্ছে একটা থাপ্পড় লাগাই। আমি তো কি আমি তো? তোমার কিছু হয়ে গেলে তোমার ভাইয়া মা ওদের কাছে কিভাবে মুখ দেখাতাম আমি? আমি যে দায়িত্ব নিয়ে এখানে তোমাকে নিয়ে এসেছি, তুমি জানো না সেটা? আনসার মি, ড্যাম ইট। মেয়ের কাঁধের দুই পাশ ধরে জোরে ঝাঁকুনি দিয়ে রাগী গলা জিজ্ঞেস করে, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আপনি এত রাগ করছেন কেন? আমার তো কিছু হয়নি। আমি না ধরলে কি হতো? বলো কি হতো? আপনার শরীর ভালো না, প্লিজ রুমে চলেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত ঠান্ডা বাতাস থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নিজেকে নিয়ে ভাবো। ভাবো না তো, তাই নাটক করো না। যারা নিজেকে নিয়ে ভাবে না তারা অন্যকে নিয়ে কিভাবে ভাবতে পারে আমার জানা নাই সত্যি। আচ্ছা, আমারই ভুল হয়েছে। এবার তো চলুন। রাজা মিমির পাশ থেকে সরে গিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে দুই হাত ছাড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। মিমি চিৎকার করে অনেক ডাকাডাকি করলেও রাজা কথা কানে তোলে না। মিমি রাজার কাছে যায়। এই যে শুনছেন? জোরে একটা মেঘের গর্জন শুনে মিমি রাজাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। রাজা দুই হাত দিয়ে মিমির দুই হাত ধরে, গলা ঘুরিয়ে পিছনে মিমির দিকে তাকিয়ে দেখে মিমি চোখ বন্ধ করে রাজার বুক খামছে ধরছে ভয়ে। রাজা মিমিকে কোলে নিয়ে নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। তারপর মিমিকে শাড়ির একটা সেট দিয়ে বলল, চেঞ্জ করে আসো। শাড়িটার রং হলুদ, আর ব্লাউজটা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের কাটিং দিয়ে ডিজাইন করা। যদিও বাচ্চাদের হাতা কাটা জামার মতো, তবুও সোনালী রঙের ব্লাউজটা অন্যরকম এক কারুকার্য শোভিত করেছে। মিমি চেঞ্জ করে এসে দেখে রাজা টাওয়াল দিয়ে পিছন ঘুরে মাথা মুছছে। গায়ের জামাটা খোলা, একটা 3/4 প্যান্ট পরে আছে, এলোমেলো ভাবে চুলগুলো মুছছে। মিমি বেশ মুগ্ধ হয়ে দেখছিল। কি অপূর্ব রূপ রাজার, সত্যি যেন কোনো রাজপ্রাসাদের রাজা। রাজা সামনে ঘুরে মিমিকে দেখে হা করে তাকিয়ে থাকে, আর মিমি শাড়ি টেনে টেনে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। মিমির বেশ লজ্জা লাগছিল, কারণ ব্লাউজের হাতা নেই, আর ব্লাউজের পিছনের ফিতেও তো সে বাঁধতে পারেনি। সত্যি অমায়িক, নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলেছে আমি। কি মায়াবী দুইটা চোখ, লাজুক লতার মতো মুখ, লম্বা চুল, বেয়ে পড়া প্রতিটি পানির ফোঁটা যেন তাকে ছুঁয়ে ধন্য। আমি যাই, রাত হয়ে গেছে, কারেন্ট নাই, বাসে সন্ধে প্রদীপ দিতে হয়। এখানে চার্জার আছে, তাই চোখে দেখতে পাচ্ছ, বাইরে গেলেই পড়ে এই ভাঙা পা আবার ভেঙে দিবে। আর চার্জারের আলো তো কমে এসেছে, এই বন্ধ হলো বলে। তো কি আমি অন্ধকারে আপনার সাথে থাকবো নাকি? মনে হচ্ছে প্রথম থাকছো। শয়তান। গড়ের মাঠ খোলা। মিমি রাজার কথা শুনে তাড়াতাড়ি দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়। রাজা আস্তে আস্তে মিমির কাছে যায়,
তারপর সামনে থেকে মিমির কাঁধের উপর দিয়ে পিছনে তাকিয়ে হাত পিছনে নিয়ে মিমির ব্লাউজের ফিতা বেঁধে দেয়। রাজার ফর্সা বুকে কালো লোমগুলো মিমির মুখের সামনে ছিল, তাই তার নজর বারবার রাজার বুকেই যাচ্ছিল। রাজা বিষয়টি খেয়াল করে, মিমির কানে মুখ লাগিয়ে বলে, জায়গায় লাগবে নাকি, এভাবে দেখছো যে? কই দেখছি? নজর পড়তে দিও না, সামনে রাখো। আর শাড়িতে সত্যি তোমাকে একটু বেশি হট লাগে। কথা শেষ করতে না করতেই মিমির দুই পাশের দেওয়ালে হাত রেখে এক হাত দিয়ে মিমির মাথায় আস্তে করে ধরে। আমার খুব খারাপ লাগছে, আমি আমার ঘরে যাব। রাজা মিমির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, কেন, খারাপ লাগছে? জানি না, আমাকে যেতে দিন, ছাড়ুন। এমন সময় মানু এসে দেখে রুম অন্ধকার। সে ডাক দেয়, ভাইয়া, এই ভাইয়া, কই তুই? ধুর, অন্ধকারে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। মানু সারা না পেয়ে চলে যায়। তবে রাজা আর মিমি মানুর ভয়ে দুজন দুজনকে শক্ত করে ধরে আলমারির পিছনে লুকিয়ে। এই ছাড়ুন তো। কেন, ধরলে কি ক্ষয়ে যাবেন? না, আপনি ধরলে আমার ফুসকা পড়ে শরীরে। রাজা মিমির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কেন, আমি কি আগুন? জানি না। কত মেয়ে এই আগুনে জ্বলতে চায়, তোমার তো কপাল ভালো, আগুন নিজেই কাছে এসেছে। ঢং দেখলে বাঁচি না। এ মা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো, কিন্তু কোথায় ছিলে? আমি সারা বাড়ি খুঁজলাম। আমি ছাদে কাপড় নিতে গিয়ে ভিজে গেছি, চেঞ্জ করে আসলাম। আচ্ছা, মাকে দেখিয়ে এসো, শাড়ি পরেছ। মায়ের ঘরে আলো আছে? না, সারা বাড়িতে লোডশেডিং, আর সোলার প্ল্যানেটও ভিজে গিয়ে কাজ করে না। চার্জগুলো লং টাইম চলে বন্ধ হয়ে গেছে। আর মোমবাতিও আছে, কিন্তু রান্নাঘরে কে যাবে? আমি পারবো না, এই অন্ধকারে আমার ভয় লাগে। বাবা, আমাদের মানুরা তো এনার্জি জানতাম না তো। আমার মতোই বক বক করো তুমি। ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। অ্যাওয়ার্ড দাও, হিহি। মায়ের ঘরে আগে মোমবাতি জ্বালিয়ে আসি, দাঁড়াও। মিমি ঘর থেকে মাথায় শাড়ির আঁচল গুজে নিয়ে বের হয়ে যায়। হঠাৎ অন্ধকারে রাজার সাথে ধাক্কা লাগায়। রাজা ওর মাথার কাটা জায়গায় ব্যথা পায়। কে রে, চোখের মাথা খেয়ে হাঁটছে? নিজে অন্ধকারে অভিযানে নেমেছেন নাকি? এই মেয়ে, তুমি এরকম অন্ধকারে ঘুরঘুর করছো কেন? কাজ আছে আমার। আমি কি আপনার মতো অকম্মা? হোয়াট? অকম্মা মিন্স? কাজের ছেলে। ও হ্যাঁ, আমি তো কাজের ছেলে। বলত কি এমনি বলি? দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন। রাজা অন্ধকারে মিমিকে তাড়া করে মিমি দৌড়ে পালায় রান্নাঘরের দিকে। রাজা গিয়ে কারো হাত ধরে। এই তুমি এত মোটা কবে হলে? সাথে সাথে কারেন্ট আসে। রাজা দেখে, এ কি, এটা কে? কি লজ্জা! এ কি, তুমি এখানে? আগে আমি তো গিন্নিমার ঘরের জন্য মোমবাতি খুঁজতে আইছি। আচ্ছা আচ্ছা, যাও তুমি। বলছিলাম ছোট সাহেব, আপনার কি রাত কানা রোগ হইছে? আমাকে গ্রামে এক কবিরাজ ঔষধ দেয়, আপনি বললে আমি নিয়ে আসবো না। বুয়া রাজাকে রেগে গেছে, তাই পালিয়ে গেল। কি হচ্ছে রাজা বাবু? মেয়েদের হাত ধরে টানাটানির অভ্যাস হয়ে গেছে নাকি? রাজা একটা কথা বলল না, সোজা গিয়ে মিমির চুল ধরে একটা কামড় বসিয়ে দেয় গলায়। তারপর ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ওই মা, যখন তখন রাক্ষসের মতো কামড় দিচ্ছে। এ কি সত্যি রক্ত খাওয়ার অভ্যাস আছে নাকি? মিমি নিজের রুমে চলে যায়, গিয়ে গলায় হাত দিয়ে নিজের রুমে পায়চারি করতে থাকে। কি গো, এভাবে গলায় হাত দিয়ে ঘুরপাক খাচ্ছ কেন? রাক্ষস বধ করবো তাই। কি? না না, কিছু না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ঘুমালাম মানে খাবা না? না, মুড নেই, গুড নাইট। ওকে, গুড নাইট। সকালে, মম, আমি বের হচ্ছি, অফিসে কাজ আছে। খেয়ে যান। ইচ্ছে করছে না, রাতের খাবার ডাইজেস্ট হয়নি। রাতে খাবার মানে? রাতে তো কেউ খায়নি। আমি খেয়েছিলাম স্পেশাল খাবার। মিমি ইশারা করে চুপ করতে বলছে। এই, তুমি কি ইশারা করছো? কই না তো। আরে কিসের না, ও ইশারা করছিল আমাকে। কেন? খাবারটা তো ওই আমাকে বানিয়ে খাইয়েছিল। আমাকে বাদ দিয়ে? আরে না, উনি মজা করছে, তাই না? হ্যাঁ, মজা মজা করছিলাম। আমি যাই। রাজা বের হয়ে যায়। আমারও কাজ আছে, যাই আমি। মিমিও চলে যায়। আচ্ছা, কি হলো ব্যাপারটা? বুঝলাম না কিছুই। আদিক্ষেতা,
সবাই নিজ নিজ কাজে যায়। মিমি লক্ষ্য করে দেখে রাজার মা আবার রেডি হয়ে কোথাও যাচ্ছে। মিমি ভাবে আজ রাজার মার পিছনে যেতেই হবে। কি এমন জায়গায় উনি যান যে এত ঝামেলার পরও যেতেই হবে? মিমি রাজার মার পিছনে বের হয় একটা ট্যাক্সি নিয়ে। রাজার মা একটা বাংলোতে গিয়ে গাড়ি থামিয়ে ভিতরে চলে যায়। এই যে রাখেন রাখেন, আপনি দাঁড়ান, আমি আসছি। আরে বাস, এটা তো রাজপ্রাসাদ, কিন্তু আন্টি ভিতরে কি কি করছে কিভাবে জানবো? গিয়ে দেখি তো গেটে। মিমি গেটে গেলেও দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেয় না। মিমি গেটের বাইরে থেকে তাকিয়ে দেখে অনেক লম্বা লম্বা পালোয়ানের মতো বিদেশিরা সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। মিমি দারোয়ানকে জিজ্ঞেস করে ওরা কারা। ওরা হলো এই বাংলোর মালিকের লোক। ও, উনি বিদেশি? না, উনি বাংলাদেশের। তাহলে বিদেশি লোক কেন? এত কিছু বলতে পারবো না মেয়ে। উনি অনেক বড় লোক, আর ওনার বিদেশেও বাড়ি গাড়ি আছে। এখন যাও, তুমি বিরক্ত করো না। মিমি বুড়ো লোকটার গাল দুটো টিপে দিয়ে বলে, আচ্ছা দাদু, তোমাকে আমার অনেক ভালো লাগছে, আবার দেখা হবে। মিমি উপায় না পেয়ে চলে আসে। পরের দিন মিমি আবারও রাজার মায়ের পিছনে চলে যায়। গিয়ে দূর থেকে দেখে দারোয়ান বুড়ো পানি খাচ্ছে। মিমি বুদ্ধি করে এক প্যাকেট চিপস নিয়ে খেতে খেতে গিয়ে বলল, দারোয়ান দাদু, কেমন আছো? তুমি আবার এসেছো? কি করব বলো, তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই ভাবলাম দেখা করে যাই। আমার কলেজ এখানেই পাশে। এই আশেপাশে তো আমার জানা মতে কলেজ নেই। ওই পাশে মানে ওই রাস্তা দিয়ে যেতে হয়। ও আচ্ছা, তা বাপু তোমার বাড়িতে কে আছে? বাবা? বাবা বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইন্না লিল্লাহি, তাহলে তো আমার থেকে তোমার অবস্থা বেশ খারাপ। আচ্ছা বাদ দাও না ইমোশনাল ডায়লগ, এই নাও চিপস খাও। না, আমি খাবো না, তুমি খাও। আসলে আমার ছেলে এখানে দারোয়ান ছিল। ছেলে মারা যাওয়ার পর আমাকে কাজটা দেয়, আর আমার বাইরের কারো খাবার খাওয়া নিষেধ আছে। বড় সাহেব আমার কোনো কিছুর অভাব রাখেন না, খুব ভালো মানুষ উনি। আচ্ছা খেতে হবে না, শোনো না, বলছিলাম ওই বুড়িটা কে গো? কাল এসেছি দেখলাম ভেতরে গেল, আজ আবার দেখলাম ভেতরে যাচ্ছে। আসতে বলো, শুনলে রক্ষা থাকবে না। উনি খুব ভালো মানুষ, এত টাকার মালিকিন হয়েও কোনো অহংকার নেই। তা তো বুঝলাম, কিন্তু উনি কে? উনি আমাদের বড় ম্যাডাম, বুঝিয়ে বলো। এই বাংলোর মালিক। কি মজা করছো আমার সাথে? আরে না, সত্যি। একটু আগেই তো বললাম যে মালিক বিদেশে থাকতো, বড় সাহেব। এখন মেয়ে কি ভাববে? আরে উনি তো বড় সাহেবের গিন্নি। কে রে দিদি ভাই, খারাপ লাগছে? এই নে পানি। মিমি পানি নিয়ে নিজের মাথায় ঢেলে মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে দেখলো রাজার মায়ের গাড়ি। সেটা দেখে সে লুকিয়ে গেল। দারোয়ান বিষয়টা লক্ষ্য করলো। গাড়ি বের হওয়ার পর মিমি বের হলো। এভাবে লুকিয়ে থাকা মানে কি? ওনাকে তুই চিনিস নাকি? উনি আমার হবু শাশুড়ি। হ্যাঁ, ভালো মজা করতে পারিস। ওনার ছেলে তো কোনোদিন বিয়েই করবে না, আর করলেও কোনো কোটিপতির মেয়েকে করবে। ওকে দেখে নিও। বলেই চলে আসে বাড়িতে। গিয়ে দেখে রাজার মা খুব চিন্তিত। আন্টি, কিরে মা, কই ছিলি? কলেজে যাসনি কেন? ইয়ে মানে তোমার ছেলে নিষেধ করলো। কেন? বললো আমার মতো স্টুডেন্ট না গেলেও চলে, তাই যাইনি। কি এত বড় সাহস? আজ আসুক। কার অপেক্ষা চলছে? উফ মম, লাগছে তো। লাগার জন্যই ধরেছি। তুই মিমিকে কলেজে যেতে নিষেধ করেছিস কেন? কই কখন? অবাক হয়ে যায়, কারণ সে এরকম কিছুই বলেনি। রাজা মিমির দিকে তাকালে মিমি সুরসুর করে ঘরে চলে যায়। রাজা কানটানা আর বকা খেয়ে সব মেনে নিয়ে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে মিমিকে শায়েস্তা করা যায়। অন্যদিকে মিমি ভাবছে রাজার বাবা বাংলাদেশে আর ওর মা তার বাবার কাছে যায়। এটা জানার পর রাজার কি অবস্থা করবে। আমার কোচিং আছে, মানু আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসি। আমিও তো যাব। আমি অরিনের রুমে যাই তাহলে। ও, অরিনের রুমে তালা দেওয়া, ছোট লোকটা তালা এঁটে যায়। আন্টি রুমে যাও। ওকে। মিমি ওয়াশরুমে গিয়ে দেখে শাওয়ার দিয়ে পানি পড়ে না। কল চালেও পানি নাই। বাধ্য হয়ে নিজের জামা কাপড় নিয়ে রাজার রুমে যায়। আসতে পারি? হোয়াই নট, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি কেন? আমি আপনাকে কলেজে যেতে নিষেধ করেছি নাকি? মিমি পরিস্থিতি ভালো না দেখে পালিয়ে আসতে গেলে রাজা হাত ধরে টেনে রুমে নিয়ে দরজা লক করে দিল। কি করলেন? চাবি কই? আমার কোচিং আছে, আমাদের রুমে পানি নাই, তাই এখানে আসলাম। আপনার রুম তো পানি থাকে। যাও,
কাজ শেষ করে এসো, আমার কাজ আছে। দরজাটা প্রবলেম হচ্ছে? ফ্রেশ হয়ে এসো, আমি খুলে দিব, যাও। মিমি ওয়াশরুমে চলে যায়। আসলে রাজাই মিমির রুমের পানিটা বন্ধ করে দিয়ে এসেছে। এদিকে রাজার মায়ের ঘরেরও একই অবস্থা, কারণ ও জানে এই দুই রুমের পানি বন্ধ মানেই মিমিকে ওর রুমে আসতে হবে। একটু পরে একটা জোরে আওয়াজ হয়। রাজা ছুটে গিয়ে দরজা ধাক্কা দেয়। মিমি দরজা খুলে বাইরে আসে। এই কি, এই অবস্থা কিভাবে হলো? আপনি ফ্রেশ হতে চেয়ে গোসল করে নিলেন? সাবান মেঝেতে রাখা জিনিস। আমার যেখানে ইচ্ছে হয় রেখে দেই। আমাকে পিটুনি খাওয়ানো না, এখন বুঝো? আচ্ছা, মা বাবাকে নেই বলে আমার সাথে সবসময় এরকম করেন। রাজার মন খারাপ হয়ে যায়। মিমির কান্না দেখে রাজা মিমির কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। মিমি আহ্লাদে 10খানা হয়ে যায়। রাজা বের হয়ে এসে দরজা খুলে বাইরে গিয়ে টেবিলে খেতে বসে। মিমি রেডি হয়ে বেরিয়ে নিজের রুমে যায়। রাজা মিমিকে দেখে খাবার মুখে না নিয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাইয়া, একটু খাইয়ে দে না, আমার দেরি হয়ে যাচ্ছে। এই ভাইয়া, হ্যাঁ। খাইয়ে দে। রাজা নিজে না খেয়ে মানুকে খাইয়ে দিতে থাকে। যদিও মানু অবাক হয়, কারণ এর আগে রাজা কোনো দিন খাইয়ে দেয়নি। চাইলেও ঝাড়ু খেয়েছে মানু। রাজা না খেয়ে হঠাৎ উঠে মিমির ঘরের দিকে দরজা আটকে দিল। মানু হাবলার মতো তাকিয়ে রইল। এ কি, আপনি এই ঘরে এসে দরজা দিচ্ছেন কেন? এসব পরে, কোথায় যাবে তুমি? কেন, ভালো লাগছে না? রাজা মিমির হাতটা শক্ত করে ধরে বলে, এইভাবে বাইরে গেলে আমি তোমার কি হাল করব তুমি ভাবতেই পারবে না। কি করবেন আমিও দেখব। রাগিও না, শুধু শুধু চেঞ্জ করে নাও এখনই। খারাপ কোথায়? শাড়ি তো। এটা শাড়ি? ও আচ্ছা, আমি তো বুঝতেই পারিনি এটা শাড়ি। তুমি না বললে বুঝতে পারতাম না। আর এইটা না পরে শুধু ব্লাউজ সায়া পরে বের হলে পারো, কি দরকার এটা পরার? ছি, কি বাজে বকছেন। রাজা মিমিকে কাছে টেনে নিয়ে ওর হাত দুটো পিছনে মুচড়ে ধরে। এটা কেমন ব্লাউজ? পিছনের কাপড় কই? পুরাই ফাঁকা, আর হাতে এত ছোট কেন? শরীরের 90% দেখিয়ে ঘুরতে বের হবে কেন শুনি? কোচিং এ কেমন কে আছে? কাকে দেখাতে যাবে? আমার লাগছে, ছাড়ুন। আমি গেলে আপনার কি? আমাকে কি বোঝো না তুমি? না বললে বুঝবো কিভাবে? আমি কি জ্যোতিষী নাকি? একদম ন্যাকামি করবে না। আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও না? কিরে ভাইয়া, দরজা কেন দিলি? কোচিং এ যাবো, খোল। মানু ডাকছে, ছাড়ুন। রাজা মিমির পিঠে খামচে ধরে। লাল হয়ে দাগ পড়ে যায়। রাজা দরজা খুলে চলে যায়। মিমি উপায় না পেয়ে শাড়ি চেঞ্জ করে চলে যায়। ভাইয়া, কি বলবো তোমাকে, যে শাড়ি খুলে রেখে আসলে না, কিছু না। বলতে না চাইলে জোর করবো না। কোচিং শেষে মিমি বাসায় এসে ছাদে গিয়ে বসে থাকে। রাত হয়ে যাচ্ছে। রাজা মিমিকে না দেখে এদিক ওদিক খুঁজে, কিন্তু পায় না। মানু, মিমি তো সাথে গিয়েছিল না? হ্যাঁ, ও তো ছাদে গেছিল আর আসেনি। রাজা ছাদে গিয়ে দেখে মিমি ছাদের এক কোণায় পা ঝুলিয়ে বসে আছে। রাজা মিমির পাশে গিয়ে পা ঝুলিয়ে বসে। মিমি দেখেও না দেখার ভান করে কথা বলে না। মিমি তাকাই না। রাজা মিমির হাতের উপরে হাত রাখলে মিমি হাত সরিয়ে নেয়। সরি, কানে ধরি? আচ্ছা, কি করলে ক্ষমা পাবো? মিমি রাজার মুখের দিকে তাকিয়ে আবারও মুখ ফুরিয়ে জোরে জোরে কান্না জুড়ে দেয়। আজ এতিম বলে সবার সব অত্যাচার সহ্য করতে হয়। আমি মরে গেলেই ভালো হবে, কারো কোনো সমস্যা থাকবে না। মিমির মুখে মরে যাওয়ার কথা শুনে রাজার বুকের ভিতরে একটা অজানা ঝড় শুরু হয়। বুকের ভিতরটা তোলপাড় করে ওঠে। তুমি আর একবার মরার কথা বললে এখান থেকে নিচে ফেলে দিব। আপনার দিতে হবে না, আমি নিজেই দিতে পারবো। তোমার যে খেয়ে কাজ নেই সেটা আমিও বুঝতে পারি। আর এসব বেকার মানুষের চিন্তা। কি, আমি কাজ করি না, বসে বসে খাই? আপনি আমাকে কোটা দিচ্ছেন? যা বাবা, আমি এটা বললাম নাকি? ওই একই হলো, সরাসরি বলতে পারবেন না তাই ঘুরিয়ে বলছেন। সত্যি অসম্ভব একটা মেয়ে। আমি আজই আমার বাড়ি চলে যাব। থাকেন আপনি আপনার বাড়ি নিয়ে। মিমি ছাদ থেকে নেমে আসে। রাজা ছাদেই থাকে, কারণ মিমি রোজই এসব বলে। রাজার বিশ্বাস মিমি যাবে না, কিন্তু মিমি তার কথা মতো জামা কাপড় গুছিয়ে বের হয়ে যায়। সবাই বাধা দিলেও শোনে না, সে বাড়ি চলে যায়। আপু, তুই কেমন আছিস? ভালো। মা কই? মা ভিতরেই আছে। মিমি ভিতরে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। কি হয়েছে, কাঁদছিস কেন? মা, আমি আর ওই বাড়িতে যাব না। আচ্ছা, যেতে হবে না, কান্না থামা।
ওদের বাড়িতে তো বিয়ে দিয়ে দেয়নি যে যেতেই হবে। মা, আপুকে বলো ওই খবরটা। কিসের খবর? রাহুলের একটা কোম্পানিতে চাকরি হয়েছে, 1 লাখ টাকা বেতন। গলা ধরে টেনে এনে বলে, এনে হ্যাঁ। আর শুধু তাই নয়, একটা গাড়িও নতুন ফ্ল্যাটও পেয়েছি। তার মানে তো তুই বড়লোক হয়ে গেছিস, আমাকে আর পাত্তা দিবি না। কি যে বলিস না, আমার সবকিছুই তো তোর। তুই না থাকলে আমি এই জায়গা কোনো দিকে যেতে পারতাম না। হয়েছে হয়েছে, এবার খাবার নিয়ে আয়, খিদে পেয়েছে, খাইয়ে দে। নাকি দিবি না? অফিসের মানুষ। রাহুল মাথায় টোকা দিয়ে চলে যায়। খাবার নিয়ে সে খাইয়ে দেয়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মিমি গিয়ে দরজা খুলে দেখে এক ভদ্রলোক গাড়ি নিয়ে এসেছে। সাথে অনেক লোক আছে যারা গাড়ির আশেপাশে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো মন্ত্রী মিনিস্টার। আপনি? আমাকে চিনবেন না, ভেতরে আসতে পারি? জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। লোকটা রাজার মায়ের সামনে একটা চেয়ার নিয়ে বসে। আসলে আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে এসেছি। হাত? আপনার লোকজন দেখেই বুঝতে পেরেছি আপনি সাধারণ মাস্তান নন, অনেক বড় লোক মাস্তান। তাই বলে আপনার ছেলে হাত চাইবে আর আপনিও ঢ্যাং ঢ্যাং করে হাত কাটতে চলে এসেছেন? হ্যাঁ, এটা কেমন কথা? আমার মেয়ে আপনার ছেলের কি এমন ক্ষতি করেছে যে আমার মেয়ের হাত নিতে চান? আসলে আপনারা ভুল বুঝছেন। আমি বলতে চাচ্ছি, আপনার সাহস তো কম না, বাড়ি বয়ে আমার বোনের হাত কাটছেন। আমাকে বলার সুযোগ দিন। আসলে আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ও তাই বলুন, আগে বললেই তো হতো। ছি ছি, কত কি বলে ফেললাম। মিমি লোকটার কথা শুনে হা করে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না এত হাইফাই পরিবারে তার বিয়ে হতে পারে। আপনার মেয়েকে আমার খুব ভালো লেগেছে। এখন আপনার মেয়ের মতামত থাকলেই হবে। ছেলেকে না দেখে কিভাবে কথা দেই, আর মেয়েও তো মতামত শোনা দরকার। আমাকে তো দেখলেনি, পাত্র দেখার আর কি বাকি? ইমা, আমি আপনাকে বিয়ে করব না। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই বয়সে আমার মতো পুচকি মেয়েকে বিয়ে করতে আসছেন? বইরা কালে ভীমরতি। মা, আসলে আমি বলতে চাচ্ছিলাম আমার ছেলে খুব সুন্দর দেখতে, কেউ অপছন্দ করবে না। ও আচ্ছা। লোকটা চা খেয়ে মিমির খুব প্রশংসা করে আর বলে বিয়ের পর রোজ এই বুড়ো বাবাকে চা খাওয়াতে হবে। মিমি মনে মনে রাজার কথা ভাবে আর ভাবে বিয়ে করে বড়লোক বাড়ির বউ হয়ে দেখিয়ে দিব রাজা বাবুকে আমিও পারি, ওনার মতো মানুষের দরকার নেই আমার। রাজা এদিক খুঁজে খুঁজে সারা বাড়ি তছনছ করে ফেলেছে। রাজার খোঁজাখুঁজি দেখে রাজার মা রাজাকে জানায় মিমি বাড়ি চলে গেছে, সে আর এই বাড়িতে আসবে না বলে গেছে। রাজা খুব ভেঙে পড়ে। সে রাগ করে মিমির বাসায়ও যায় না। রাজার মা রাজার বাবার সাথে বিষয়গুলো অনেক আগেই জানিয়েছিল। এদিকে মিমির বাড়িতে বিয়ের কথা পাকা হয়ে যায়। আমি কিছুদিনের জন্য বন্ধুদের সাথে একটা ট্যুরে যাচ্ছি আন্টি। আচ্ছা মা, সাবধানে যেও আর গিয়ে জানিও। অরিন বেরিয়ে পড়ে। সে নিজের বাবা মা আর অনেকের সাথে মিলে আলোচনা করার জন্যই বাড়ি থেকে চলে যায়। মিমি ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতে মিমি মানুকে কল দেয়। মিমি, কোথায় তুমি? আমি বাসায়। না জানি এভাবে চলে গেছো। ভাইয়া তোমাকে না দেখতে পেয়ে কি পাগলামি শুরু করেছে জানো? ওনাকে ভালো রাখার জন্য চলে এসেছি। আচ্ছা বাদ দাও ওনার কথা। আমি কল করেছি একটা কথা জানানোর জন্য। আসলে আমার বিয়ে সামনে, আর 6 দিন পরে। তুমি সবাইকে নিয়ে এসো প্লিজ। বিয়ে মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রাজার মা মানুর হাত থেকে মোবাইলটা নিয়ে মিমিকে জানায় তার সবাই আসবে বিয়েতে। যদিও মিমি রাজার মায়ের কথায় কষ্ট পায়, তবুও সে বুঝতে দেয় না। রাজার সাথে কাটানোর সময়গুলো মিমির খুব মনে পড়তে থাকে। আর মনেই চোখে জল এসে চোখ দুটো ভিজে যায় মিমির। মিমি ভাবে অন্যদিকে রাজা মিমির বিয়ের কথা শুনতে পেরে দিনরাত এক করে নিজের ঘরে বন্দী হয়ে নেশায় মেতে উঠেছে। এক এক করে 5 দিন কেটে গেছে। আজ মিমির বিয়ে। খুব ধুমধামে বিয়ের আয়োজন করা হয়েছে, যেন কোনো রাজপ্রাসাদের রাজার সাথে তার বিয়ে হচ্ছে। রাজার বাড়ি থেকে সবাই হাজির বিয়ের দাওয়াত পালানোর জন্য। এদিকে না আছে পাত্রের খোঁজ, না আছে সেই লোকটার খোঁজ। এই নিয়ে খুব ঝামেলা শুরু হয়ে গেল। কি হবে মিমির? তাহলে কি বিয়ে ভাঙা অপবাদ নিয়ে কেটে যাবে তার জীবন? রাজা বিয়েতে এসেছে, কিন্তু সে গাড়িতে বসে মদ খাচ্ছে। রাজার মা লোক পাঠিয়ে রাজাকে নিয়ে এসে মিমির পাশে বসিয়ে দিয়ে কাজীকে বিয়ে পড়াতে বলে। সেখানেই ওদের বিয়ে হয়ে যায়। যদিও রাজার কোনো হুঁশ ছিল না, তার কিছুই জানা নেই কিভাবে কি হলো বা হয়েছে।
রাজার মা মিমিকে নিয়ে বাড়িতে আসে। তখন বেলা প্রায় ডুবে এসেছে। রাজাকে নিয়ে মিমি কোনোভাবেই বিছানায় শুয়ে দিয়ে পায়ের জুতো জোড়া খুলে দেয়। রাজার জ্ঞান কিছুটা ফেরে। এই মেয়ে কোথায় চলে গিয়েছিলে? দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলক সমান।